প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিনে আপনাদের সঙ্গে আছি আমি হাসান শাহরিয়ার কল্লোল। আপনারা জানেন যে পুষ্টি আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আমরা প্রতিদিন খাবার যে খাচ্ছি সেই খাবারটি খাচ্ছি আমাদের শরীরে পুষ্টিকে বজায় রাখার জন্য, কিন্তু এটার যে ব্যালেন্স অর্থাৎ আমরা খাবার গ্রহণ করছি এবং আমাদের যে কায়িক পরিশ্রম এগুলো সব কিছু মিলে এটার যে একটা সমন্বয় ব্যালেন্স সেটা মেনটেন করতে না পারলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের শরীরে অপুষ্টির শিকার হচ্ছে আমরা, অথবা আমরা মোটা হয়ে যাচ্ছি বা স্থূলতায় আক্রান্ত হচ্ছি। এসব বিষয়ে কথা বলবার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষজ্ঞকে। একজন পুষ্টি বিশেষজ্ঞ চৌধুরী তাসনিম হাসিন, তিনি চিফ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ইউনাইটেড হাসপাতাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর ফজলে রাব্বি খান, তিনি প্রধান সমন্বয়কারী নির্বাহী কমিটি আমাদের যে নিউট্রিশন সামিট হতে সেটা নিয়ে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা দর্শক, সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা নিউট্রিশন সামিট হতে আছে, যেটা দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সেখানে পুষ্টি বিষয়ে কথা বলবেন। সেজন্য আমাদের আজকের অনুষ্ঠানটাকে আমরা মূলত এই পুষ্টি বিষয়ক যে সামিট হতে যাচ্ছে সেটা এবং এর পরিপ্রেক্ষিত নিয়ে আমরা আজকে আলোচনা করব। চৌধুরী তাসনিম হাসিন, আপনার কাছ থেকে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশে পুষ্টির অবস্থাটা যদি আপনি বলেন যে মানুষের পুষ্টির অবস্থাটা কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন এবং তার পুরো টিমকে। খুব পারফেক্ট একটি সময় এই যে নিউট্রিশন সামিট নিয়ে আমরা আজকে একটু আলোচনা করতে বসেছি। আমরা জানি 31 জানুয়ারি অ্যান্ড 1 ফেব্রুয়ারি আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশের নিউট্রিশন সামিট 2025। আমি একটু এই সামিটের সাথে সংলগ্ন রেখেই বলতে চাচ্ছি, আপনি যেটা বললেন যে এই মুহূর্তে পুষ্টি পরিস্থিতিটা কি, পুষ্টি পরিস্থিতিটা কি এটা বলতে গেলে আমাকে একটু কম্প্যারিজনে আসতে হবে। যেমন গত 10 বছরে পুষ্টি পরিস্থিতির পরিবর্তনটা কি হয়েছে আসলে সার্বিক বাংলাদেশের জনগণের। যেমন আপনি শুনলে অবাক হবেন, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন আমাদের দেশের একটি অন্যতম অপুষ্টিজনিত রোগ হিসেবে চিহ্নিত হয়েছে, বিশেষত বাচ্চাদের একটা লম্বা সময় ধরে। এই প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন কিন্তু এখন অনেকটা ইমপ্রুভড পজিশনে চলে এসেছে, 1 to 2% বেশি না, ইভেন ম্যাস পপুলেশন, রুরাল, আরবান সব ধরে। কিন্তু নতুন করে কিছু অপুষ্টিজনিত রোগের আবির্ভাব হয়েছে। তার মধ্যে প্রথমেই আসছে লেড পয়জনিং। শুধুমাত্র আরবান না, আরবান অ্যান্ড রুরাল বোথ এরিয়াতে, বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে লিড পয়জনিংটা মারাত্মক আকার ধারণ করছে। সীসা, জি, যেটা 5 to 10% হয়ে যাচ্ছে অলমোস্ট কোনো কোনো এরিয়া বেসিসে। এরপরে চলে আসছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, যেটা নিয়ে আমরা এর আগে কখনো চিন্তা করিনি। বাচ্চাদের ক্ষেত্রে এবং অ্যাডাল্টহুডেও, বড়দের ক্ষেত্রেও, বড়দের অনেক বেশি, বাচ্চাদের তবু একটু রোদের আলোতে যাওয়া হয়। ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা খুব প্রকট আকার ধারণ করছে, যার জন্য অযথা ওজন বেড়ে যাওয়া, নিস্তেজ বোধ করা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। বয়স্কদের ক্ষেত্রে জয়েন্টে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, এরকম অনেক সমস্যার নিয়েই যখন আমাদের কাছে রুগীরা আসছে, আমরা টেস্ট করে দেখছি ভিটামিন ডিটা রিমার্কেবল লেভেলের নিচে। এরপরে আসছে ওবেসিটি। ওবেসিটিটাও কিন্তু আপনি প্রথমেই উল্লেখ করেছেন, এটা কিন্তু অপুষ্টিরই, অতি পুষ্টিটাও কিন্তু অপুষ্টিরই একটা ভাগ হিসেবে গণ্য করি গুরুত্বপূর্ণ মনে করি না। আমি তো মনে করি যে আমি তো অনেক শরীরের ওজন বেশি, আমি ভালো খাওয়া দাওয়া করছি, সুতরাং আমার তো অপুষ্টির শিকার হওয়ার কথা। এবং আগে যেটা ছিল, এই যে অতি পুষ্টি বা ওবেসিটি শুধুমাত্র আরবান এরিয়াতে দেখা যেত, এখন কিন্তু রুরাল এরিয়াতেও আমরা অনেক পাচ্ছি ওবেসিটির পেশেন্ট। হয়তো যেই সঠিক পুষ্টিটা তার গ্রহণ করা দরকার, ব্যালেন্স নিউট্রিশনটা সে নিচ্ছে না, কিন্তু তার খাবারে ট্রান্স ফ্যাটের মাত্রা অনেক বেশি থাকছে, যার জন্য দেখা যাচ্ছে যে ফ্যাট টিস্যু সংখ্যা এবং আকারে অনেক বেশি। তো এই বিষয়গুলো কিন্তু উঠে আসবে আমাদের নিউট্রিশন সামিটে, যে প্রতিটি ডিজিজের অপুষ্টিজনিত বা এমনিও যে আদার্স ক্লিনিক্যাল যে ডিজিজগুলো আছে তাদের সাথে নিউট্রিশনের সম্পর্কটা কোথায়, ড্রাগ নিউট্রিশন ইন্টারাকশনসগুলো কোথায়, এবং স্পেসিফিকলি কি কি ভ্রান্ত ধারণার উপরে আমরা অনেক সময় নিউট্রিশন ইনটেকের মাধ্যমেও কিছু কিছু ডিজিজে আক্রান্ত হচ্ছি। এই ভ্যাস্ট বিষয়গুলো আলোচনা হবে না, কিন্তু আমি যেটা মূলত জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের দেশে অপুষ্টির শিকার মানুষের সংখ্যা বা হার, এটা কি এরকম কোনো পরিসংখ্যান কি আমাদের আছে কিনা? অপুষ্টিটাকে যেটা আমি বললাম যে আমরা যদি ডিজিজ ওয়াইজ ভাগ করি, গ্রসলি না বলে, যেমন ধরেন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, এখনো প্রায় 20%-এর মতো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া চলে আসছে WHO-র বিভিন্ন ডেটা থেকে আমরা পাই বাংলাদেশের জন্য। আয়োডিন ডেফিসিয়েন্সি, গয়টার যেটা আমরা বলি, এখন পর্যন্ত এটা 10%-এর
উপরে আছে, স্পেশালি আমাদের নর্থের এরিয়াগুলোতে অনেক বেশি আক্রান্ত হচ্ছে। ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, যেটার জন্য অনেক রকম চোখের নানা রকম রেটিনা আক্রান্ত হচ্ছে, রাতকানা হচ্ছে, চোখের সমস্যা হচ্ছে, সেখানেও আমরা পার্সেন্টেজটা এখনও কিন্তু 10%-এর নিচে নেমে আসতে পারিনি। তার পাশাপাশি যুক্ত হয়েছে এই যে লেট পয়জনিং বলেন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার বলেন, ওবেসিটি বলেন, ডেন্টাল ক্যারিজ বলেন, এই জিনিসগুলো আবার নতুন করে অ্যাড হচ্ছে। জি, অনেক ধন্যবাদ। ডক্টর ফজলে রাব্বী খান, আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে আপনি এই যে পুষ্টি সামিট যেটা হতে যাচ্ছে সম্মেলন, সেই সম্মেলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আপনি এবং আপনার প্রতিষ্ঠান। আমি জানতে চাই যে এই আয়োজনটার প্রেক্ষাপটটা জানতে চাই, কেন এই আয়োজনটা আপনারা করতে চাচ্ছেন বা কিভাবে এটা শুরু হবে? ধন্যবাদ। আপনার মাধ্যমে, বিশেষ করে সুরক্ষা প্রতিদিন প্রোগ্রামের মাধ্যমে চ্যানেল 24-এর সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ। তো একটু আগে যেটা চৌধুরী তাসনিম হাসিন যেটা বললেন, যথার্থই বলেছেন, কিন্তু এই জায়গাতে আরেকটু বিষয় যেটা আছে, যেমন আমাদের পুষ্টি কন্ডিশনটা কি। যেমন পুষ্টি বলতে কিন্তু আমরা বুঝি যে পুষ্টি বা পুষ্টিহীনতা। তো এখানে যদি আমি স্পষ্ট করে ডাটা বলতে চাই, এরকম অনেক ডাটাই তো আছে, কিন্তু তারপরে আমরা যদি ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স যদি দেখি, তো সেখানে দেখা যায় যে বাংলাদেশে প্রায় 20 মিলিয়ন পিপল কিন্তু এখন অপুষ্টিতে ভুগছে। এবং ওই ডাটা অনুযায়ী আরেকটু যদি দেখা যায় যে সেখানে 5 বছরের নিচের বাচ্চাদের প্রায় 23.6% সামথিং, এরা বেসিক্যালি এদের উচ্চতা বাড়ছে না। আবার দেখা যায় যে 11% বাচ্চারা, 5 বছরের কম বয়সী বাচ্চারা, তারা দেখা যায় যে তাদের ওজন বাড়ছে না। তো এগুলো কিন্তু অপুষ্টি, এবং এগুলো একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। এটা তো গেল ডাটা সাইডেড, কিন্তু আপনি যদি এগুলো সব বাদ দিয়ে যদি দেখেন যে নর্মালি অবস্থাটা কি, যেমন আমরা কিন্তু আমাদের দেশে ডায়াবেটিসের প্রকোপটা আমরা সবাই জানি, আমরা হাইপারটেনশনের প্রকোপ জানি, ক্যান্সারের প্রকোপ জানি, এবং এই যে নন কমিউনিকেবল ডিজিজগুলো, এই ডিজিজগুলো কিন্তু আমরা মানে এটা কমব্যাট করার জন্য, এটার বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য কিন্তু আমরা অনেক কিছু করে যাচ্ছি। শুধু যদি এই উদাহরণটাই দিই, যেমন বাংলাদেশে কিন্তু ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য যে স্ট্রাকচার আছে, বারডেম এবং ড্যাবের যে বাডাসের যে স্ট্রাকচার আছে, এটা কিন্তু পৃথিবীতে এইরকম কোনো স্ট্রাকচার কোথাও নাই, ইউনিক স্ট্রাকচার। এবং আমরা প্রতিটা প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকে কভার করার চেষ্টা করি। এত এফোর্ট দেওয়ার পরও তারপরে দেখা যায়, যদি চিন্তা করি যে রিয়েলি আমাদের ডায়াবেটিস কত % কমাতে পেরেছি, আমরা দেখি যে যদি ব্লাড সুগার কন্ট্রোল যতটুকু হওয়া উচিত, যে প্যারামিটার HbA1c বিলো 7, সেই প্যারামিটার কিন্তু 7%-এর নিচে আমরা অর্জন করতে পেরেছি। অর্থাৎ বাকি 93% কিন্তু এখনো আনকন্ট্রোল, মানে এটার বাইরে আছে। এবং এইটা পাচ্ছি না কেন? এইখানে একটা সমন্বয়ের অভাব আসে। এখানে যারা চিকিৎসা করছেন, তারা তো চিকিৎসাটা করছেন, এইটার মূল বিষয় হল যে লাইফস্টাইল, এবং সেই লাইফস্টাইলের সাথে খুবই পুষ্টি জড়িত। পুষ্টি প্রথম এবং প্রধান। এখন আমি যত কিছুই করি না কেন একজন রোগীর জন্য, কিন্তু সে যদি তার পুষ্টিটাকে ঠিকমতো গ্রহণ না করে, এবং সেই পুষ্টি যেমন অপুষ্টিতে ঢুকলে যেমন ওষুধের কার্যকারিতা কমে যাবে, আবার দেখা যায় যে বেশি পুষ্টি খেলে তার ব্লাড সুগার বেশি হবে, সেটা নিয়ন্ত্রণের বাইরে থাকবে। এই যে পুষ্টি নিয়ে ধারণা, এইখান থেকে আমরা বলতে পারি যে আমরা কতটুকু ধারণা বোধ করি। আসলে আমাদের দেশে পুষ্টি নিয়ে ধারণাটা একদমই কম, এবং যতটুকু আছে হয়তো সমাজের একটা সার্টেন পার্সেন্টেজ আছে, এটা কোনো ডাটা আমাদের কাছে নাই। তো এইরকম একটা প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি যে কি করণীয়, তাহলে দেখা যাবে যে আমাদের দেশে কিন্তু ধরেন যে পুষ্টির অনেক সংগঠন আছে। যেমন পুষ্টি নিয়ে কিন্তু সরাসরি ডায়েটেটিক্সের লোকজনরা কাজ করছেন, তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। পুষ্টি নিয়ে একাডেমিক নিউট্রিশনিস্টরা কাজ করছেন। পুষ্টি নিয়ে কিন্তু অনেক রিসার্চার, ডেভেলপমেন্টাল ওয়ার্কার হিসেবে কাজ করছেন। এবং এরা কিন্তু পৃথিবীতে আমাদেরই ফর্মুলা, আমাদেরই তথ্যপাত্র দিয়ে কিন্তু বড় বড় জায়গায় বড় বড় প্রভাব তৈরি করছেন। তাহলে পরে আমরা কিন্তু খুবই রিচ। কিন্তু এই যে 3-4টা গ্রুপ বা 4-5টা গ্রুপ, এদের মধ্যে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকে কাজ করছে। এইখানে একটা সমন্বয়ের অভাব, এবং সেই সমন্বয়টা থেকে যে কিভাবে এটাকে এই ডেটাগুলো বা তথ্যগুলো মাস পিপলের মধ্যে ট্রান্সমিট করা যায়, যেটা সরাসরি ভোক্তা
পেশেন্ট উপকার হবে এবং সে তার রাইট সম্পর্কে জানতে পারবে, সে তার পুষ্টি সম্পর্কে তাকে তার নিজের জীবনে কাজে লাগাতে পারবে, সেটা হচ্ছিল না। এই জায়গা থেকে আমরা আসলে চিন্তা করেছি যে সবার সমন্বয় করে আমরা আসলে এরকম একটা উদ্যোগ নেওয়া উচিত, যেখানে আসলে সবাই থাকবেন এবং যার যার অবস্থান থেকে তাদের কাজগুলো তুলে ধরবেন, সো দ্যাট আমরা সবাই এম্পাওয়ার্ড হতে পারি। জি, কারণ একটা ছাদের নিচে সবাইকে নিয়ে আসা, রাইট। এবং যাতে এম্পাওয়ার্ড যদি হই এবং আমরা যদি সঠিক তথ্যটা যদি সঠিক সময় পাই, এতে হলে সবাই একটু এম্পাওয়ার্ড হবে এবং তাদের এঙ্গেজমেন্টটা বাড়বে। এবং এইটা যদি আমরা একটা হাইপ ক্রিয়েট করতে পারি, দেখা যায় যে জেনারেল পিপলের মধ্যে তার পুষ্টি বিষয়ে একটা ধারণা তৈরি হবে। এবং এটা হয়তো একদিনে হবে না, এটা একটু সময় দিতে হবে, বাট হতে হবে, মানে শুরুটা হোক, এটা শুরুটা হোক, হতে হবে। জি, তাসনিম হাসিন, আপনার কাছে একটু আসি, যে আপনিও বলেছিলেন আপনার আলোচনায়, সেটা হচ্ছে যে যারা ক্লিনিশিয়ান বা সরাসরি রোগের চিকিৎসা করছেন এবং যারা পুষ্টি নিয়ে কাজ করছেন, তাদের মধ্যে খুব বেশি দেখা সাক্ষাৎ হচ্ছে না, কিংবা তাদের মধ্যে এই আদান প্রদানটা, জ্ঞানের বলেন বা রোগীদের তথ্য নিয়ে আদান প্রদান সেরকমভাবে হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে যে মানে এটা আমি নিজেও ক্লিনিশিয়ান হিসেবে আমিও হয়তো এটা অনেক সময় ফেস করে থাকি। তো এই সম্মেলনের মাধ্যমে আপনারা আসলে এই আদান প্রদানটা কিভাবে বাড়বে, বা আপনাদের এই সম্মেলন থেকে আপনারা কি আশা করছেন যে কিভাবে এই জিনিসটা শুরু হতে পারে? আমি এক্ষেত্রে আসলে খুবই পজিটিভলি চিন্তা করছি, আমি খুবই আশাবাদী। আদান প্রদানের মূল বিষয়টা, ধরেন আমি পেশেন্ট রেফারেল নিয়েই বলি না কেন, তো যেহেতু এই সম্মেলনে আমরা অনেক ফিজিশিয়ান, ক্লিনিশিয়ানস, নিউট্রিশনিস্ট, পাবলিক হেলথ নিউট্রিশন নিয়ে যারা কাজ করছে, সকলেরই একটা কমন গ্যাদারিং। এক্ষেত্রে অনেক ক্লিনিশিয়ানই আছেন যারা হয়তো, যেমন ধরেন অঙ্কোলজি নিউট্রিশন নিয়ে কে কাজ করছে, এটা হয়তো অনেকেরই জানা নেই। ডায়াবেটিক নিউট্রিশন নিয়ে পার্টিকুলারলি কে বেশি রোগী দেখছেন বা কে ম্যাস পরিসরে কাজ করছেন, তো এইভাবে যেহেতু মোটামুটি বাচ্চাদেরকে নিয়ে কারা কাজ করছেন, তো যারা আমরা একটু লম্বা সময় ধরে প্রফেশনে আছি, তাদের একটি মূল অংশগ্রহণ করছে নিউট্রিশন সামিটে। বড় আমাদের যে অ্যাসোসিয়েশনসগুলো, রেজিস্টার্ড অ্যাসোসিয়েশন আছে, আমি যেমন অ্যানসে আছি, অ্যান্ডস একটি রেজিস্টার্ড অ্যাসোসিয়েশন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েটিশিয়ানদের জন্য। তো এই সব অ্যাসোসিয়েশনগুলোকেও কিন্তু এই সামিটের মাধ্যমে একটি আমব্রেলার নিচে আনা হয়েছে। তো এক্ষেত্রে যেটা হবে, আমাদের নিজেদের পজিটিভ রেজাল্টটা আমরা যেটা পাবো, যে সকলের মধ্যেই একটি, যেটা বললেন আপনি, একটি চেনার সাক্ষাৎ হবে, একটি জানার বিষয় থাকবে, এবং কে কোন ফিল্ডে কাজ করছে। আমরা কিন্তু সামিটে যেই প্রেজেন্টেশনসগুলো থাকবে, প্রেজেন্টেশনসগুলোকে কিন্তু এভাবে সাজানো হয়েছে, একদম প্রেগন্যান্সি থেকে শুরু করে জেরিয়াট্রিক পর্যন্ত লাইফের বিভিন্ন সাইকেলে কোন নিউট্রিশনটি কতটুকু প্রয়োজনীয়, এটি একটি যেমন পার্ট আছে। তারপর বিভিন্ন ডিজিজের সাথে নিউট্রিশনের সম্পর্কটা কি, এটি একটা সেগমেন্ট আছে। কিছু পাবলিক হেলথ নিউট্রিশন নিয়েও সেগমেন্ট তৈরি হয়েছে। তারপর কিছু ওপেন ফোরাম আছে। ওপেন ফোরামের মধ্যে আমরা ক্যারিয়ারের বিষয়গুলোকেও অনেকটা উঠে এসেছে, যে ক্লিনিক্যাল নিউট্রিশন হোক বা পাবলিক হেলথ নিউট্রিশন হোক, নিউট্রিশন ক্যারিয়ারের যে ইস্যুসগুলো, পাবলিক হেলথ নিউট্রিশন নিয়ে যারা কাজ করছে তাদের সাথেও কিন্তু ক্লিনিক্যাল নিউট্রিশনের একটি যোগসূত্র রয়েছে। প্রথম প্রশ্নটা আপনি যেটা ছিল, যে বাংলাদেশে অপুষ্টির অবস্থানটা কি। অপুষ্টির অবস্থান একসময় এতটাই খারাপ ছিল আমাদের দেশে, যে তখন পাবলিক হেলথ নিউট্রিশন নিয়ে বেশি কাজ হয়েছে, ইন্ডিভিজুয়ালাইজড নিউট্রিশন নিয়ে কাজ করার মতো পরিস্থিতি তখন তৈরি হয়নি। তখন মানে দেখা গেছে যে 5 বছরের কম বয়সী শিশুদের কিভাবে ওজন বাড়ানো যায় ওটার উপরেই পুরো নজরটা ছিল, একটা ম্যাস লেভেলে কাজ হয়েছে। কিন্তু এখন কিন্তু আমরা অনেকটা ওভারকাম করে এসেছি সেই মানে মেজর অপুষ্টিজনিত রোগগুলোকে। এখন আমাদের খুব ইন্ডিভিজুয়ালাইজ নিউট্রিশনাল স্ট্যাটাস নিয়ে কাজ শুরু হয়ে গেছে। যেমন আমাদের কিন্তু এখন মানে মৃত্যু হারের প্রধান কারণ কিন্তু ক্রনিক ডিজিজগুলো, হার্ট অ্যাটাক, হাইপারটেনশন, ক্যান্সার, এগুলো। তার এগুলোর সাথে কিন্তু ওবেসিটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু ওবেসিটি না, প্রত্যেকটি ডিজিজ, আপনি যে একটা ডিজিজের কথা বললেন, কার্ডিয়াক ডিসঅর্ডার, হাইপারটেনশন, ডায়াবেটিস, অঙ্কোলজি, ইভেন গল ব্লাডার স্টোনের সাথেও একটি নিউট্রিশনাল ফুড হ্যাবিটের একটি বড় সম্পর্ক রয়েছে। তো এভাবে দেখা যাচ্ছে যে প্রতিটি ডিজিজের সাথেই যে নিউট্রিশনের একটি সম্পর্ক, কিভাবে নিউট্রিশন দিয়ে, সঠিক পুষ্টি দিয়ে এটাকে প্রিভেন্ট করা যেতে পারে। যেমন ধরেন অঙ্কোলজি নিয়েই যদি আমরা বলি, আমরা এখন প্রচুর পরিমাণে মনোসোডিয়াম ইনটেক করা হচ্ছে, প্রিজারভেটিভ যুক্ত খাবার ইনটেক করা হচ্ছে, আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল সুগার, সবই কিন্তু আমাদের বডিতে ফ্রি রেডিকেলের মাত্রা বাড়াচ্ছে, যা আমাদের ক্যান্সারের ঝুঁকির দিকে আরও বেশি অবনীত হচ্ছি আমরা। তো এক্ষেত্রে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার যেহেতু আমরা এই
বর্তমান সমাজের প্রেক্ষিতে কিছু রেডি ফুড আমাদেরকে নিতেই হয়, পাশাপাশি যদি একটু অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবার রাখা যায় তাহলেই কিন্তু আমরা আবার ফ্রি রেডিক্যালটিকে ব্যালেন্স করে ক্যান্সারের ঝুঁকিটাকে কমিয়ে আনতে পারি। এটা আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। তো এই ক্ষেত্রে এটাই আর কি, প্রতিটি ডিজিজের সাথে যে এরকম নিউট্রিশনের একটি সম্পর্ক আছে। তো এই বিষয়গুলো যখন মাস পিপল এবং আমরা যারা বিভিন্ন গোত্র আছি সবার সামনে ফুটে উঠবে, আমি বিশ্বাস করি যে এই কোলাবোরেশন যেটা বলছিলেন রাব্বি ভাই, কোলাবোরেশনটা আরো বেশি স্ট্রং হবে, আরো নতুন নতুন কোলাবোরেশন তৈরি হবে। জি, ডক্টর ফজল রাব্বি, এই সম্মেলন এবারে যে সম্মেলনটা আপনারা করছেন সেটা প্রতিপাদ্যটা কি, মানে আপনার মূল কোন ফোকাসটা রাখছেন এবারে? রাইট, এটা আসলে কি যে আমরা প্রতিবদ্ধ ঠিক করেছি, এখানে ল্যাকটা কোথায়? ল্যাকটা হলো আমরা আসলে এমপাওয়ার্ড না। এমপাওয়ার্ড না, যেমন ধরেন যে পুষ্টিবিদ হিসাবে কিন্তু তাসনিম কাজ করছেন, উনি কি রিয়েলি এমপাওয়ার্ড টু হার পেশেন্টস? আবার যে একজন ক্লিনিক্যাল যে একজন একাডেমিক নিউট্রিশনিস্ট আছে সে কি রিয়েলি কতটুকু এমপাওয়ার্ড? পিপল কতটুকু এমপাওয়ার্ড, কতটুকু এঙ্গেজড? এই জায়গাটা একটা সমন্বয়ের অভাব আছে। এবং সেইখানটায় যেমন ধরেন যে আমার পুষ্টি কিন্তু, নিউট্রিশন কিন্তু আমার হিউম্যান রাইটস, এটা কিন্তু আমার একটা সাংবিধানিক অধিকার। সংবিধানে কিন্তু স্পষ্ট লেখা আছে, সম্ভবত 18.1 আর্টিকেল, সেখানে কিন্তু সংবিধান রাষ্ট্র আমাদের পুষ্টির নিশ্চয়তা দিবে। এই জায়গাটা রাষ্ট্র নিশ্চয়তা দিবে থ্রু পলিসি মেকিং, কিন্তু এম্পাওয়ার তো আমাদের হতে হবে, শিখতে তো হবে আমাদের। যেমন ধরেন যে আমরা এতদিনেও আমরা পুষ্টি নিয়ে কাজ করছি, কিন্তু এতদিনেও কিন্তু আমাদের পুষ্টির কোনো, যারা নিউট্রিশন যারা পড়াশোনা করছে তারা কি কারিকুলামে পড়াশোনা করবে সেটা একটা সমন্বিত কারিকুলাম, ন্যাশনাল কারিকুলাম কিন্তু নাই। এবং ধরেন যে তারা পাশ করার পরে তারা কোথায় কাজটা করবে, কে নিউট্রিশনে যাবে, ক্লিনিক্যাল সাইডে যাবে, কে ডায়েটেটিক্সে যাবে, কে একাডেমিকে যাবে, কে রিসার্চে যাবে, কে ডেভেলপমেন্টের কাজ করবে, এই কোথাও কোনো রকমের দিক নির্দেশনা নাই। এবং সেটা মনিটরিংটা হবে কিভাবে? যেমন ধরেন যে এখন প্রায় শোনা যায়, যেমন এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকেই যার যার মতো কথা সে কিন্তু বলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, এটা নিয়ে আমাদের আরেকটু বিস্তারিত আলোচনা করতে হবে। সেটা ধরেন যে একজন, এটা তো রোগীকে সরাসরি প্রভাবিত করছে এবং তার শরীরের জন্য এটা হার্মফুল কতটুকু বা ভালো কতটুকু সেটা কে বিচার করবে? বলছেন তার আসলে সেই জ্ঞানটুকু আছে, কতটুকু আছে, এবং সেটা কে জাজ করবে? তো এখানে কোনো রেগুলেটরি বডি নাই। তো যেহেতু কোনো রেগুলেটরি বডি নাই, সেহেতু যে যার মতো করে কথা বলছে, এবং সেটা কতটুকু, এবং সেটা হয়তো অনেকেই সিনিয়ররা যারা আছেন তারা শুধু বলছেন যে এটা ভুল বলছেন, এটা ঠিক না, কিন্তু ঠিক না কি করা উচিত? উনি ঠিক না বলছেন, কিন্তু প্রভাব তো পড়ছে সরাসরি আমার পেশেন্টের শরীরে, পেশেন্টদের ফিউচারে সমস্যা হচ্ছে। এবং অত্যাধিক, যেমন ধরেন যে অত্যাধিক প্রোটিন খাওয়ার ফলে কিডনিতে ইফেক্ট পড়ছে, এবং এটা কিন্তু আমরা কয়েকদিন ধরে শুনে আসছি, এবং আমাদের ডক্টররাও বলছে, সিনিয়ররাও বলছে, কিন্তু আলটিমেটলি উদ্যোগটা কে নেবে? এটা তো ব্যক্তিগতভাবে কেউ উদ্যোগ নিতে পারবে না, এটা তো অথরিটি একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থাকতে হবে যে কে কি করবে, এটা কিন্তু আমাদের নাই। তো এখানে কিন্তু আমাদের চরম একটা এম্পাওয়ারমেন্টের অভাব আছে। এবং এটা নট অনলি এখানে, এবং মানুষের মধ্যে পুষ্টি নিয়ে একটা ধারণা আছে যেটা হলো যে এটা মানেই হলো এটা নিউট্রিশনিস্টরা, কিন্তু নিউট্রিশনিস্টের একটা পার্ট যারা সরাসরি পেশেন্টের সাথে কথা বলবে, কিন্তু আদার অনেক অনেক এরিয়াজ আছে সেগুলো কিন্তু আমরা আসলে জানি না অনেক ক্ষেত্রে। তো এই জায়গাটায় এই সমন্বয়টা দরকার, এবং এইটার যে প্রভাবটা যেটা রোগীদের উপর পড়বে, রোগীকে বুঝতে হবে যে তার কতটুকু কি করা দরকার, সে তার ক্ষেত্রে কতটুকু ইমপ্লিমেন্ট করবে, সে তার ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট কত হবে, সে কতটুকু তার কি খাবে কি খাবে না, এই এবং কোন কার কাছে যাবে কি যাবে না, এই যে এম্পাওয়ারমেন্টের দরকার সেটা কিন্তু আমাদের এখানে ল্যাক আছে। দ্যাটস ওয়াই আমাদের এইবারের প্রতিপাদ্য এম্পাওয়ার অল টু বিল্ড দ্য হেলদি নেশন। জি, তার মানে হচ্ছে যে আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, জনগণ, চিকিৎসক, রেগুলেটরি বডি, সবাইকে ক্ষমতায়িত করা। জি, অনেক ধন্যবাদ। আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর এসে আমরা নিশ্চয়ই আলোচনা করব। প্রিয় দর্শক, প্ল্যান্টারি হেলথ একাডেমি সুরক্ষার প্রতিদিনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
প্রিয় দর্শক, সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিনে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশে আগামী 31 তারিখে যে পুষ্টি সম্মেলন হতে যাচ্ছে সেটার বিষয়ে। আমাদের সঙ্গে আছেন চৌধুরী তাসনিম হাসান এবং ডক্টর ফজলে রাব্বী খান। বিরতির আগে আমরা কথা বলছিলাম, বিশেষ করে ডক্টর ফজলে রাব্বী খান বলছিলেন যে ক্ষমতায়িত করার বিষয়টা, সেখানে সোশ্যাল মিডিয়ার বিষয়টা উঠে এসছে। ডক্টর চৌধুরী তাসনিম হাসান, আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াটা আমরা চাই বা না চাই এখন একটা খুব প্রভাবক হিসেবে চলে এসছে। সমাজকে, ব্যক্তিকে, ইভেন রাষ্ট্রকেও অনেক সময় প্রভাবিত করে ফেলছে খুব সহজেই, যেটা হয়তো আমি টেলিভিশনে অনেক কথা বলে যেটা করতে পারছি না, দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার একটা স্ট্যাটাস, একটা ভিডিও, একটা রিল সেটা করে ফেলছে, নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছে। ঠিক একইভাবে ঋণাত্মকভাবেও কিন্তু এটা প্রভাবিত করতে পারে। তো আমরা দেখছি যে পুষ্টি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদের এই সোশ্যাল মিডিয়ার পরিসরে রয়েছে। এইটা নিয়ে যদি আপনি নিজে তো একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, সুতরাং আপনি যদি একটু বলেন যে এটার ভালো খারাপ দিকগুলো। আমাকে সুযোগটি দেওয়ার জন্য সুরক্ষায় প্রতিদিনের মাধ্যমে আমি চ্যানেল 24 এর সকল দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এখন বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হার্বাল প্রোডাক্ট, বিভিন্ন হার্বাল নিউট্রিশনাল প্রোডাক্টগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। এক এক সময় এক একটা প্রোডাক্টের হাইপ তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আমি বলবো না যে হার্বাল প্রোডাক্টগুলো সবই আমাদের শরীরের জন্য অপ্রয়োজনীয় বা উপকারী নয়, তা না। কিন্তু প্রতিটি হিউম্যান বডি কিন্তু ইউনিক। বয়স ভেদে এবং ডিজিজ ভেদে কিন্তু মানুষের পুষ্টি চাহিদার পরিবর্তন হয়। খুব শীঘ্রই যেরকম বাংলাদেশে ন্যাশনাল ডিজিজ অ্যান্ড এইজড বেসড ডায়েটারি গাইডলাইন প্রকাশ হতে যাচ্ছে, আমি সেই গাইডলাইনের সাথেও জড়িত আছি ওতপ্রোতভাবে। তো ইনশাল্লাহ সেটা যখন আসবে তখনও ম্যাস পিপলের কাছে অনেক বেশি পরিষ্কার হবে বিষয়গুলো। ইভেন তার আগ পর্যন্ত আমি যেটা বলতে চাচ্ছি যে যে কোনো প্রোডাক্ট, আমি নাম মেনশন না করি, যে কোনো ভেষজ প্রোডাক্ট কিন্তু একজন কিডনি রোগীর জন্য যথাযথ নয়। যে কোনো ভেষজ প্রোডাক্ট একজন প্রেগনেন্ট মাদারের জন্য যথাযথ নয়। যে কোনো ফুড নিউট্রিশন, যে কোনো খাদ্য তালিকারও বিভিন্ন খাবার কিন্তু বয়স ভিত্তিতে 5 বছরের নিচে শিশুদের জন্য একরকম রিকোয়ারমেন্ট, 5 বছরের পরে শিশুদের জন্য একরকম রিকোয়ারমেন্ট। যেমন ধরেন কিটো ডায়েট নিয়ে একটা বহুল আলোচনা সারা বিশ্বে, বাংলাদেশেও সেই সাথে অনেক আলোচনা হচ্ছে। তো এই কিটো ডায়েট কিন্তু কিডনি রোগীর জন্য একটি মারাত্মক ভূমিকা পালন করে, মানে তার কিডনি ডেটোরেশনের জন্য এটি খুবই খুবই হার্মফুল। তো ইন দিস কেসেস যিনি কিটো ডায়েট করছেন তার কিডনির পরিস্থিতিটা জেনে নেওয়া প্রয়োজন, তার রেনাল কন্ডিশনটা কি, কিডনির সমস্যা না থাকলেও রেনাল কন্ডিশন জেনে তারপর উনি এই ডায়েটটি করতে পারবেন, বা করলে কতদিনের জন্য করতে পারবেন, কি উদ্দেশ্যে করতে পারবেন, কোন কোন ডিজিজের ক্ষেত্রে কিটো ডায়েট প্রযোজ্য, কোন কোন ডিজিজের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এরকম কিন্তু অনেকগুলো বিষয় আছে। তো যখনই আমরা সোশ্যাল মিডিয়াতে খুব কমনলি কোনো স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, সেটা প্রোডাক্ট যে প্রমোট করতে চাচ্ছে সে হোক, বা এখানে কিছু ফিজিশিয়ানসও কাজ করছে, কিছু নিউট্রিশনিস্টও কাজ করছে, এক্ষেত্রে কিন্তু একটি মনিটরিং খুব প্রয়োজন যে আসলে এটি, বা উল্লেখ করা প্রয়োজন যেটা কে কে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন, কে কে পারবেন না। যখন আমরা ম্যাস পপুলেশনের জন্য বলে দিচ্ছি, আপনি যেটা বললেন এই মান নিয়ন্ত্রণের যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ, ভাইরাল হয়ে যাচ্ছে, তখন কিন্তু উপকারের থেকে অপকারের মাত্রাটা অনেক বেশি হচ্ছে সাধারণ জনগণের। তো এই জায়গাগুলোকে আমাদের নোটিফাই করা খুব ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো আমরা তুলে নিয়ে আসতে চাচ্ছি নিউট্রিশন সামিটে, যাতে এখানে একটি মনিটরিং এর ব্যবস্থা থাকে, বা মেসেজটি কমপ্লিট মেসেজ হয়, কোনো র মেসেজ না হয়ে কমপ্লিট মেসেজ হয় যেটা ক্লিনিক্যাল নিউট্রিশনের সাথে সংযুক্তপূর্ণ। এই বিষয়গুলো আসলে খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, বার্নিং ইস্যু আমি বলবো। জি ডক্টর ফজলে রাব্বী, আপনাদের যে সম্মেলনটা হচ্ছে সেখানে আমি যতদূর জানি যে 2 ধরনের সেশন থাকবে। কিছু প্রফেশনাল সেশন থাকছে যেখানে যারা প্রফেশনাল আছেন, ক্লিনিশিয়ান, নিউট্রিশনিস্ট, এনারা সবাই থাকছেন। কিছু সাধারণ মানুষের জন্য কিছু উন্মুক্ত সেশন আছে। আমি একটু জানতে চাই যে প্রফেশনাল সেশনে কি কি থাকছে? থ্যাংক ইউ। এই সম্মেলনটা একটা ইউনিক সম্মেলন। এখানে আমরা 2টা ধারাই রাখছি। যেমন ধরেন যে যারা সার্ভিস প্রোভাইড করবে, যারা প্রফেশনাল, তারা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, একাডেমিক নিউট্রিশনিস্ট, ডেভেলপমেন্টাল অর্গানাইজেশন রিসার্চার, সায়েন্টিস্ট, এরা আছেন। তো এরা যে কাজগুলো করছেন এবং এদের কাজগুলো কিভাবে আমাদের আদার প্রফেশনালদের, জুনিয়রদের বা যারা স্টুডেন্ট, আমাদের এখানে কিন্তু অনেক স্টুডেন্টরা থাকবেন যারা প্রায় বিভিন্ন ইনস্টিটিউটে যারা শেষ বর্ষের ছাত্র, তাদেরকে আমরা এখানে
অংশগ্রহণ স্টুডেন্ট বলতে কি নিউট্রিশন স্টুডেন্ট না মেডিকেল সায়েন্স নিউট্রিশন স্টুডেন্ট, আচ্ছা নিউট্রিশন স্টুডেন্ট, তাদের সবাইকে আমরা তাদের জন্য এটা ওপেন ছিল, জি তারা এখানে আসছে। তাদের জন্য আমরা যেটা করছি টোটালি প্রফেশনাল একটা সায়েন্টিফিক স্কিল ডেভেলপমেন্টের জন্য রিসেন্ট ইনফরমেশনগুলো তারা যাতে পায় সেটার জন্য আমরা একটা একাডেমিক সেশন করছি। এবং সেই সেশনে আসলে 2 দিন ধরে 8টা থিমের উপরে 8টা থিম, যেমন ধরেন যে স্কিলিং আপ নিউট্রিশন, তারপরে ম্যাটারনাল চাইল্ড হেলথ, তারপরে এপিডেমিক্যাল নিউট্রিশন, অ্যাডভান্স নিউট্রিশন, অ্যাপ্লাইড নিউট্রিশন, জেরিয়াট্রিক নিউট্রিশন, এরকমের 8টা থিমের উপরে 2 দিন 25টা টপিক্সের উপরে 24 জন মানে প্রথিতযশা এক্সপার্টরা, বিশেষজ্ঞরা এটা বলবেন। সো এই 2 দিন ধরে এটা চলতে থাকবে এবং এই প্রোগ্রামে কিন্তু আমরা আসলে ব্যাপক অংশগ্রহণ পেয়েছি। যেমন ধরেন যে আমরা পোস্টার সেশনে যখন পোস্টার মানে বলেছি, অলমোস্ট 71 পোস্টার পড়েছে এবং সেখান থেকে আসলে আমাদের 20টা বাছাই করবো, বাছাই করতে গিয়ে আমাদের খুব সমস্যা হয়ে গেছিল এবং দে আর ট্রাইং। সো আমরা তাদের পোস্টার সেশনটাও আলাদাভাবে থাকবে। তো এভাবে আসলে আমরা সাজিয়েছি এভাবে যে কোনো টপিকস নিয়েই 1 ঘন্টা কথা বলা হবে এবং তারপরে এটা তাদের ওপেন ডিসকাশন থাকবে প্রায় 30 মিনিটস, সো দ্যাট তারা একটা কমন কনসেনসাস নিয়ে এখান থেকে বেরোতে পারে রিগার্ডিং রিসেন্ট স্ট্যাটাস অফ নিউট্রিশন অ্যান্ড তার অ্যাডভান্সমেন্ট। জি, আরেকটা বিষয় আমি দেখেছি আপনার ওয়েবসাইটে, সেটা হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং। বিশেষ করে পুষ্টিবিদ যারা হচ্ছেন, তাদের ভবিষ্যতের যারা পুষ্টিবিদ তারা কিভাবে তাদের ক্যারিয়ার গড়বেন সেটা নিয়েও সম্ভবত আপনাদের সেশন থাকছে। চৌধুরী তাসনিম হাসিন, আপনি যদি বলেন। জি, এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ সেশন এটি, যে যারা এখন যে নিউ জেনারেশন নিউট্রিশনিস্ট যারা কাজ করতে চাচ্ছেন, তাদের নিজেদেরও ইভালুয়েট করার প্রয়োজন আছে যে তারা পাবলিক সেক্টরে কাজ করতে চাচ্ছেন নাকি ক্লিনিক্যাল সেক্টরে কাজ করতে চাচ্ছেন, এনজিওতে যেতে চাচ্ছেন নাকি রিসার্চে যেতে চাচ্ছেন। তো এই ইভালুয়েশনটা, সেলফ ইভালুয়েশনটা তারা কিভাবে করবে সেই বিষয়েও কিন্তু একটি ব্রড ধারণা তারা এখানে পেয়ে যাবে। অপরচুনিটিগুলো কি আছে, অপরচুনিটিসগুলো কি আছে, এমনকি ক্লিনিক্যাল নিউট্রিশনে যারা কাজ করতে চাচ্ছেন, প্রতিটা ক্লিনিক্যাল নিউট্রিশন হোক, পাবলিক নিউট্রিশন হোক, রিসার্চ নিউট্রিশন হোক, কোনোখানেই কিন্তু পাশ করেই কেউ সরাসরি কাজ শুরু করতে পারার কথা না, মানে কোনো প্রফেশনেই সেটা না। এবং স্পেসিফিকলি ক্লিনিক্যাল নিউট্রিশনের ক্ষেত্রে ইন্টার্নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা তো আমরা বারবার হাইলাইট করব এই সামিটের মাধ্যমে, যে যখন আমরা রোগী নিয়ে কাজ করছি তখন কিন্তু আইপিডিতে কাজ করা, অর্থাৎ পেশেন্ট রিলেটেড কাজকে আমরা 2 ভাগে ভাগ করে থাকি। হাসপাতালের যে অন্তঃবিভাগ, ইনপেশেন্ট ডিপার্টমেন্ট এন্ড আউটপেশেন্ট ডিপার্টমেন্ট। আউটপেশেন্ট ডিপার্টমেন্টে কাজ করার আগে কিন্তু একটি ইনপেশেন্ট ডিপার্টমেন্ট 200 থেকে 400 বেডের হসপিটালে মিনিমাম 3 থেকে 6 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইন্টার্নশিপটা বা এই কাজের অভিজ্ঞতাটা ছাড়া। পেশেন্টের বেডসাইডে কাজ করা ছাড়া কিন্তু পেশেন্ট সম্বন্ধে একটি ভাস্ট ধারণা শুধুমাত্র নলেজ বা বুক থেকে পাওয়া সম্ভব নয়। তো স্পেসিফিকলি যখন আমরা হিউম্যান হেলথ নিয়ে কাজ করছি, 1-to-1 হিউম্যান হেলথ নিয়ে ডিল করছি, তখন কিন্তু এই আইপিডি বেসড কাজটা থাকা খুব গুরুত্বপূর্ণ। শুধু মানে ইন্টার্নশিপ না, ইভেন আপনাদের যে পড়ালেখার যে সময়টা আছে সেই সময়টাতেও কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টের প্রয়োজন আছে, কারণ তা না হলে তো নিশ্চয়ই কোর্স কারিকুলামের সাথে এখানেও আমাদের একটা রিকমেন্ডেশন থাকবে, কোর্স কারিকুলামগুলোর সাথে ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যাটাচমেন্টটা বা হসপিটাল অ্যাটাচমেন্টটাকে যাতে যথাযথভাবে রাখা হয়, এবং স্পেশালাইজেশন, কিছু স্পেশালাইজেশন, পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং বা ডিপ্লোমা, এগুলো ফেলোশিপ, এগুলো আস্তে আস্তে বিদেশে তো অলরেডি আছে, দেশের বাইরে আছে, কিন্তু ন্যাশনালিও এগুলো আমাদেরকে স্ট্যাবলিশ করতে হবে যাতে যেই লাইনে যেতে চাচ্ছে, অঙ্কোলজি, নিউট্রিশন, কারণ এখন কিন্তু নিউট্রিশনের পেশেন্ট প্রচুর। সো স্পেসিফিকলি ওভারঅল একটি ওভারঅল পেশেন্টের নিউট্রিশন নিয়ে কাজ না করে চাইল্ডহুড নিউট্রিশন বা অঙ্কোলজি নিউট্রিশন, অ্যাডোলেসেন্ট নিউট্রিশন, ডায়াবেটিস এবং বিভিন্ন সেক্টরে ভাগ করে কিন্তু ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টরা কাজ করতে পারে, যেটার জন্য প্রয়োজন যথাযথ ট্রেনিং, পোস্ট গ্রাজুয়েশন, ডিপ্লোমা, এই জিনিসগুলো যাতে আমরা সরকার, দেশ, সমাজ সকলেরই একটি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব এই নিউট্রিশন সামিটের মাধ্যমে। জি, ডক্টর ফজলে রাব্বি, সেটা হচ্ছে যে এই সেশন আপনি যেটা বলছিলেন বা আমার কাছেও মনে হয়েছে যে এরকম একটা সম্মেলনে কিন্তু আমরা সবসময় দেখি যে যারা প্রফেশনালস তারাই থাকেন, আপনাদের এই সম্মেলনটার মধ্যে উন্মুক্ত কিছু সেশন থাকছে সাধারণ মানুষের জন্য, এটার প্রেক্ষাপটটা যদি বলেন বা সেই সেশনগুলোতে কি কি থাকছে। ওকে,
তো আমরা যেটা বলছিলাম যে আমরা এটা একটা ইউনিক এবং সেখানে প্রফেশনালরা থাকবে এবং তারা শিখবে এবং এই শিক্ষাটা যাদের সাথে ইমপ্লিমেন্ট করবে জি। অর্থাৎ যারা এটা নিবে এটা তারাও সাধারণ থাকবে। সাধারণ মানুষ তারা যাতে নিতে পারে। এখন তারা কিভাবে নিবে, তো এই জায়গাটায় খুবই স্পষ্ট করে আমরা যেটা বলছি যে তারা এখানে আসবে এবং তাদের সবার জন্য উন্মুক্ত এই 2 দিন, এবং আমরা এই 2 দিনে প্রতিদিন 6টা করে আমরা সেশন রাখবো, অর্থাৎ টপিকস নিয়ে কথা হবে। এবং সেই 6টা টপিকসের মধ্যে আমরা এভাবেই ডিজাইনটা করেছি যে যে বলবে প্রেজেন্ট করবে সে হয়তো 10 থেকে 12 মিনিট বলবে এবং বাকি 45 থেকে 50 মিনিটই কোশ্চেন আনসার সেশন হবে। সো মানুষ যাতে তার এই টপিক সম্বন্ধে কিছুটা ধারণা নিয়ে যেতে পারে। যেমন টপিকসটা কীরকম হতে পারে, যে যেমন ধরুন যে আমাদের যে ফুড, এই ফুডটা কিন্তু এক ধরনের এটা খুব একটা স্ট্রং একটা মেডিসিন। ফুডটা কিন্তু নিজে ইটসেলফ একটা মেডিসিন। এটা যদি আমরা রাইটলি ইনটেক করি, আর যদি রাইটলি ইনটেক না করি এটা কিন্তু স্লো পয়জন হিসেবে কাজ করে। এটা নিয়ে একজনে বলবেন। এই প্রসেস ফুড কীভাবে কেন খারাপ, বা বাচ্চারা একটা আসক্তি কেন, এটা এখান থেকে কী করণীয় সেটা নিয়ে একজন বলবেন। কিংবা ফুডটা প্রসেস কীভাবে বলবেন সেটা নিয়ে বলবেন। তারপরে এই যে ফুডগুলো, যে ফুড নিয়ে অনেক ধরনের ট্যাবু আছে, ভুল ধারণা আছে, এগুলো নিয়ে একজনে বলবেন। তারপরে এই যে ক্রনিক ডিজিজগুলো নিয়ে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, এগুলোকে যে ফুডের কিছু মডিফিকেশন করলে কিন্তু আমরা রাতারাতি একটা ভালো ফলাফল পাই, এটা নিয়ে হয়তো একজনে বলবেন। এটা নিয়ে একজনে বলবেন। এবং আরেকটা বড় বিষয় হলো যে আমাদের দেশে একটা বড় অংশ কিন্তু এখন বাচ্চারা, বিশেষ করে তারা কিন্তু একটু সোশ্যালি চ্যালেঞ্জড, মানে আমরা যাদেরকে আসলে একটি স্পেশাল নিড বাচ্চা বলি, তাদের জন্য ফুডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আমরা ফোকাস করছি না, এই বিষয়ে একজন এখানে বলবেন। তো এরকমভাবে আমরা আসলে পুরো বিষয়টা সাজিয়েছি জেনারেল পিপলের জন্য। তারা আসবে উইদাউট এনি রেজিস্ট্রেশন, তারা ঢুকে সেখানে অনেকগুলো তাদের নিয়ে অ্যাক্টিভিটি থাকবে। কেউ হয়তো ফ্রি বিএমআই টেস্ট করবে, কেউ হয়তো বিএমডি টেস্ট, বোন ম্যারো ডেন্সিটি টেস্ট হবে, সেটা বলবে। কেউ তার শুধু সরাসরি ডায়েটিশিয়ানের কথা শুনবে, তার সাথে কথা বলতে চাইলে সেটা বলবে। এবং এখানে ডায়েটিশিয়ানরা সারাদিন ধরেই এখানে থাকবে, নিউট্রিশনিস্ট সারাদিন ধরে ওখানে থাকবে, বিভিন্ন রকমের কনভারসেশন হবে। পাশাপাশি কেউ যদি চায় তার নিজের ডায়েট প্ল্যানটা করে নেবে, কারণ ডায়েট প্ল্যানটা তো সবার জন্য এক ডায়েট প্ল্যান না, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডায়েট প্ল্যান, সেটাও আমরা ওখানে দিব। সো এই বিষয়গুলি নিয়ে আমরা আসলে সাজিয়েছি, সো দ্যাট পিপল এখানে আসলে পরে সে এই সুবিধাগুলো পাবে। জি, আসলে আমাদের সময় শেষ হয়ে গেছে। আমার মনে হয় যে আরও একটু আলোচনা করলে ভালো হতো। আমার আরও কয়েকটা প্রশ্ন ছিল, হয়তো পরবর্তী কোনো অনুষ্ঠানে সেটা নিয়ে আলোচনা করব। যদিও তাসনিম হাসিন এবং ডক্টর ফজলে রাব্বী খান, আপনি দুজনকে অনেক ধন্যবাদ। আমরা আজকে অনেক কিছু জানা, আমার মনে হয় আমার দর্শকরা অনেক কিছু জানলো, বিশেষ করে দেশের পুষ্টি সম্পর্কে এবং আপনাদের যে পুষ্টি সম্মেলন হচ্ছে সেটা সম্পর্কে। এই সম্মেলন সফল হোক সেই কামনা করছি। আর প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনলেন যে আমাদের দেশে পুষ্টির একটি সম্মেলন হতে যাচ্ছে, যে 31 এবং 1 তারিখ। এবং আমি চাই যে আমার নিজেরই আসলে মনে হচ্ছে যে আমিও এই সম্মেলনে অংশগ্রহণ করি দর্শক হিসেবে, কারণ আমরা আমাদের নিজেদের পুষ্টি সম্পর্কে কিন্তু খুব বেশি সচেতন নই, কিন্তু সেই সচেতনতার প্রয়োজন রয়েছে। এবং আমার মনে হয় যে এই ধরনের সম্মেলন হলে যারা পুষ্টি নিয়ে কাজ করছেন, চিকিৎসক, গবেষক, পুষ্টিবিদ এবং সাধারণ মানুষ, যারা অপুষ্টির শিকার হই, আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, তাহলে সম্ভবত আমাদের দেশের পুষ্টি পরিস্থিতির উন্নতি হবে এবং আমরা একটা সুস্থ জাতি গঠনে এগিয়ে যেতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।